রামপুরহাটের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানোতোড়। তার হাতে লেখা বলে দাবি করা এক পাতার চিঠিতে অপমান এবং দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে দূরে রাখার কথা উঠে এসেছে। চিঠিতে উল্লেখ থাকা একাধিক বক্তব্য নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। তবে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কি আত্মহত্যাই করেছেন, তাকে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার, মনে করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। সুসাইড নোটটি খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। এখন এটাও দেখার বিষয় যে উনি আত্মহত্যা করেছেন, ওনাকে খুন করা হয়নি বা এই বিষয়টা পুলিশ তার তদন্ত করবে। যদি সবাই যে চোর তা তো নয়, তৃণমূলের সবাই চোর একদম 100% তা তো বলা যায় না। অনেক সিদ্ধারা সোজা করে রাজনীতি করে এসছে, এরকম মানুষও আছে গুটিগত। এদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের এই রহস্য মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। গত বিধানসভা নির্বাচনে রামপুরহাটে ধ্রুবর কাছে পরাজিত হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস বাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিক দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো সামনে আসা উচিত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ঠিক এভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রবীণ এই নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বীরভূমের ঋতব্রতপন্থী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আশিস বন্দ্যোপাধ্যায় ভালো লোক ছিলেন, কোনো দুর্নীতিতেও জড়িয়েছিলেন না, কোনোদিন জোরে কথাও বলতেন না। তার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কথা বলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার। আবার ওনার মতন লোক এই কাজটাকে কেন করলো আমরা ঠিক বুঝতে পারি। ওনার কোনো শত্রু নাই, ওনার কোনো শত্রু নাই। উনি জোরে কথা বলতেন, 100 বার খারাপ লাগে ওনার মতন লোক যে জোরে উনি কথা বলেন। আপনি পাই বলতেন আমাদের অভিভাবক, 100 বার এখনো বলি। উনি আমার কোনদিন জোরে কথা বলেন, কাকু বলতেন না। ওটা আশ্চর্য প্রতিবন্ধ। আপনিও দাদাই বলতেন 100 বার। আপনি সুসাইড নোটে উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা নোংরা ভাষা বলেছে। ওই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করিনি, কাকু চরও মারিনি। আমরা তো মানুষের পাশে থেকেছি। এদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাদের বক্তব্য, কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই রাজনৈতিক ও সামাজিকভাবে কাউকে হেনস্থা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই মৃত্যু তারই উদাহরণ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো তদন্ত সাপেক্ষ। প্রবীণ নেতার কথায় বারবার উঠে এসেছে ছাত্রজীবন থেকে রাজনীতি করা এবং কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না থাকার কথা। চিঠিতে একটি গুরুত্বপূর্ণ অংশে পাওয়া যায় টিআরডিএতে তার ভূমিকার কথা। তিনি সেখানে উল্লেখ করেছেন টিআরডি এর সাধারণ সভা ছাড়া তার কোনো দায়িত্ব ছিল না, টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, চেক পাওয়ার বা পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রেও তার কোনো ভূমিকা ছিল না। অভিযোগ, তাকে অপমান করার জন্য নানান কিছু করা হয়েছে, তাই রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। এখানেই শেষ নয়, প্রবীণ তৃণমূল নেতা ওই চিঠিতে পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে চিঠির বক্তব্য ঘিরে একাধিক বিষয় উঠে আসছে। কোনো অভিযোগ বা রাজনৈতিক চাপ কি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই মৃত্যুর সঙ্গে রাজনৈতিক স্মিয়ার ক্যাম্পেনের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, আশিসের শেষ চিঠিতে যে অভিযোগের ইঙ্গিত রয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায় তার শেষ চিঠিতে দীর্ঘদিনের অপপ্রচারের যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কারোর বিরুদ্ধে প্রচার চালানো, তার ভাবমূর্তিকে কাঠগড়ায় দাঁড় করানো এবং জনসমক্ষে দোষী সাব্যস্ত করে দেওয়ার রাজনীতির পরিণতি নিয়ে ভাবা দরকার। তাদের নিজেদের কথা ও কাজের মানবিক পরিণতি নিয়ে ভাবা উচিত। রাজনৈতিক লড়াই আসবে, যাবে, কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না।
এদিকে কালীঘাটপন্থীর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগের পাশাপাশি তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়েও সওয়াল করেছেন তিনি। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে বেলেঘাটার বিধায়কের দাবি, কোনো দোষ প্রমাণের আগে কাউকে অপবাদ, কলঙ্ক, সামাজিক অপদস্থ করার যে প্রবণতা বিজেপি শুরু করেছে, এই ঘটনা তার পরিণাম কিনা সেটাও দেখা উচিত। আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। ট্রেন্ড চলছে কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও। সামাজিক ভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। আত্মহত্যা হয় তাহলে থ্রেট কালচারে আত্মহত্যা, আর যদি আরো রহস্য কিছু থাকে তাহলে সেটা পুলিশ করুন। পুরোদস্তু নিরপেক্ষ তদন্ত চাই, পুলিশ দিয়ে এই তদন্ত হওয়া সম্ভব নয়। একজন লোক তাকে একটা সোশ্যাল। যদিও আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে কালীঘাট শিবিরকেই তোপ দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, গত 15 বছর ধরে রাজ্যে চলা দুর্নীতি ও অনিয়মের মানসিক চাপ বহু সৎ নেতাকে গ্রাস করেছে। আশিসদার এই মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিল। গত 15 বছর ধরে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডারের যারা কুশীলব ছিলেন, যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যাদের সম্পত্তির পরিমাণ লিপস অ্যান্ড বাউন্ডস এর মতো বেড়েছে, এবং একটা গ্রাসরুট লেভেলের পার্টি তার বিপুল পরিমাণ টাকা, সেই টাকা ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়েছে কিনা, এবং দুর্নীতির যা বেরোচ্ছে, প্রতিনিয়ত আতঙ্ক তৈরি হচ্ছে, যে ধরনের দুর্নীতি অনার্থ হচ্ছে। এবং একটা সরকার কখনো না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনি চুরি দুর্নীতিও হয় না। আশিসদার মৃত্যু, এই মর্মান্তিক মৃত্যু, নিশ্চিতভাবে এই ধরনের অপ্রিয় প্রশ্নকেও আবার সামনে নিয়ে, সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন। যা ঘটছিল, সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল, সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়ে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই বীরভূম পৌঁছন ঋতব্রত। সেখানে দাঁড়িয়েই বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে শহীদ। আমরা কেউই প্রতিবাদ করতে পারিনি। আমরা কেউই প্রতিবাদ করতে পারিনি। এখন সমস্যাটা দাঁড়িয়েছে যে কিছু লোক, মানে তাদের যে, আমি তো বলবো আশিস বন্দ্যোপাধ্যায় শহীদ প্রকৃতপক্ষে। কিছু লোক, মানে যা হয়েছে আমাদের রাজ্যে উঠে এসেছিল, যেহেতু আমরা কেউ পারিনি প্রতিবাদ করতে, যখন প্রতিবাদ করা উচিত ছিল। যদি বলেন সেই দায় আমাদের, আমরা পারিনি তো প্রতিবাদ করতে। এবার যখন প্রতিনিয়ত জিনিসপত্র বেরোচ্ছে এবং এখন এটা পরিষ্কার যে যা হয়েছে সেটা একটা অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার। দুর্নীতির কথা তিনি বলেন। অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার। আশিসদার অ্যাকাউন্ট পাবলিক অ্যাকাউন্ট। আশিসদার অ্যাকাউন্টে তো ভোটে হেরে যাওয়ার পর 360 কোটি টাকা ঢোকেনি। 20 দিনে আশিসদার অ্যাকাউন্টে তো 360 কোটি টাকা। এটা খেয়াল রাখতে হবে, একটা সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, একটা সরকার না চাইলে চুরিটা চাই। যে আমি আশিসদাকে শহীদ হিসাবেই মনে রাখবো। এই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডারের যে মাফিয়া সিন্ডিকেট, সেই মাফিয়া সিন্ডিকেট যারা চালিয়েছেন, সেই সিন্ডিকেটে রাজনীতিবিদ আছেন, এক শ্রেণীর সাংবাদিক আছেন, আমলা আছেন, পুলিশ আছেন, আর ঠিকাদাররাও রয়েছে। এদের সবাইকে আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের আকরুজ্জামান সাহেব, আমাদের অপোজিশনের চিফ হুইপ আমাদের সঙ্গে আছেন, আমরা সোমবারই যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবো, আবেদন জানাবো। কেননা মানে সমাজ সেবা করে সে পাহাড় কিনবে, ওই কি পুষ্পা, তার 150 সম্পত্তি পাওয়া যাবে। কারুর অ্যাকাউন্টে 5ই মে থেকে ভোটে হারার পর 24শে মে অব্দি 360 কোটি টাকা ডিপোজিটেড হবে। কেউ হচ্ছে পার্টির অ্যাকাউন্ট থেকে চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টার কিনবে, তারপর আবার যে কিনলো তাকে পার্টি থেকে টাকা দেবে, আবার তাকেই আবার। তবে পাল্টা জবাব দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। টেনে এনেছেন বালুরঘাট প্রসঙ্গ। তাহলে চাটন ঋত আগে বালুরঘাটে সেই মাইটির বাড়িতে যাক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চাটন ঋত, বালিশ চাটা ঋত, ধান্দাবাজ ঋত, তার বিরুদ্ধে ধর্ষণ, সেই মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হলো কেন? আমরা তো বলছি তারও তদন্ত চাই। আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে কেন? অস্বাভাবিক মৃত্যু হলে নম্রতা দত্তর বাড়িতেও যাক, বালুরঘাট থানায় যাক। এখন মুখে চুনকালি পড়েছে সেই জন্য যাচ্ছে। আর সঙ্গে কারা যাচ্ছে? যারা নিজেদের এলাকায় ঢুকে কাজ করতে পারছে না, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে কৃষক কোঅপারেটিভের টাকা নেওয়ার অভিযোগ আছে, সেসবগুলো তো তদন্ত হওয়া উচিত।
এদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তৃণমূল বিজেপি দুপক্ষকেই একযোগে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস। আশিসবাবু আত্মহত্যা করেছে এই কারণে যে তৃণমূলের যারা ক্রিমিনাল, গুন্ডা, বদমাস, করাপ্টেড ছিল তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিজেপি যারা করেন তারা ভোট দিয়েছিলেন, তারা খুব খুশি ছিলেন। কিন্তু ক্রিমিনাল, গুন্ডা, বদমাসরা যে কোনো কারণে বিজেপি এবং বিজেপির যে সরকার তৈরি হয়েছে তার সঙ্গে বন্ধুত্ব করে তারা থেকে যাচ্ছে। মধ্যিখান থেকে যারা সৎ ছিলেন তাদের চচ্চর শুনতে হচ্ছে, এবং তারা যখন কংগ্রেসের দিকে আসতে চাইছেন তৃণমূলের যে গুন্ডাদের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক তারা তাদের ভয় দেখাচ্ছেন। এই ক্ষেত্রে বাধ্য হয়ে আশিসবাবুকে হয়তো আত্মহত্যা করতে হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ছিলেন তৃণমূলের প্রথম সারি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই সঙ্গে ছিলেন। 5 বার রামপুরহাটের বিধায়ক হয়েছেন। তৃণমূল ক্ষমতায় আসার পর কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ছিলেন ডেপুটি স্পিকার। 2026 সালে বিধানসভা নির্বাচনেও রামপুরহাট থেকে লড়েছিলেন তিনি, কিন্তু জয় পাননি। রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুভাগে ভাগ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। তবে বীরভূমের লালমাটির রাজনীতিতে অনুব্রতের বিরোধী শিবিরেই ছিলেন আশিস। দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো দুর্নীতিতে উঠে আসেনি বলেই জানা যায়। তাহলে কি রাজনৈতিক চাপে আত্মহত্যা করলেন তিনি? তাহলে কি তার উপর কোনো দুর্নীতির দায় চাপানো হচ্ছিল, নাকি অন্য কোনো কারণ? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছে, কিভাবে এই মৃত্যু, সবটা খতিয়ে দেখছে পুলিশ। অমলেন্দু মণ্ডল, জয়ন্ত দাস, রাজা শেখ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।